কলকাতা, এই নামটি শোনা মাত্রই একরাশ আবেগ, স্মৃতি আমাদের মনে জমাট বাঁধে। কারুর কাছে সেই স্মৃতির মধ্যে এই শহরের খাবার বেশি প্রাধান্য পায়, তো কারুর কাছে এখানকার সংস্কৃতি, মানুষজন প্রাধান্য পায়। কিন্তু আজকে আমি আপনাদের এক অন্য কলকাতার সাথে পরিচয় করাতে চাই। কলকাতা বললেই কিছু প্রচলিত বিখ্যাত জায়গা স্বভাবতই আমাদের মাথায় চলে আসে, কিন্তু সেই সব জায়গাগুলিকে পিছনে ফেলে আমরা যাব কিছু নতুন জায়গায়, যেগুলির ঐতিহ্য, প্রসঙ্গ, ব্যাপ্তি সবই বেশ সুদূর প্রসারী, কিন্তু তা বহু মানুষের কাছে অজ্ঞাত। তো চলুন আমাদের যাত্রা শুরু করা যাক। সর্বপ্রথমে চলুন দেখে আসা যাক কলকাতায় ঢাকুরিয়ার ফ্লাইওভারের কাছে থাকা একটি জাপানিজ বুদ্ধিস্ট মন্দিরে। বাইরে থেকে অনেকটা সাদা রঙের দেখতে এই মন্দিরটি ভেতর থেকে ঠিক ততটাই উজ্জ্বল এবং রঙিন। মন্দিরটি দোতলায় রয়েছে পুরো স্বর্ণময় একটি ঘর, যেখানে এই মন্দিরটির প্রতিষ্ঠাতা এবং অন্যান্য বুদ্ধিস্ট সন্ন্যাসীদের ছবি রয়েছে। এই ঘরটি বিশেষত মেডিটেশনের জন্য এখানকার সন্ন্যাসী এবং শিষ্যরা ব্যবহার করে থাকেন। কিন্তু কৌতূহলবশত একটি প্রশ্ন মনের মধ্যে স্বভাবতই চলেই আসে যে এই মন্দির কবে তৈরি হলো, কেনই বা তৈরি করা হলো এই মন্দির? আদৌ কি এর কোনো ইতিহাস আছে? হ্যাঁ, আছে। गुरुजी 1931-32 में जापान से आया। तो जापानीज बुद्धिज़्म के मुताबिक जापान में 12th सेंचुरी में 1200 शताब्दी में निचिरेन नाम का बोधिसत्व था। हाँ, बोधिसत्व माने बोधिसत्व तो वही होता है जो लोग दोज हु आर डिवोटेड द होल लाइफ फॉर द बेनिफिट ऑफ एवरी लिविंग बींग्स ऑफ दिस यूनिवर्स ना। इस संसार का हर एक प्राणी का दुख का समाधान के लिए लगे हुए जो लोग होते हैं उन लोगों को बोधिसत्व बोलता है ना, बोधिसत्व। तो ऐसा निचिरेन नाम का गुरुजी था ना। तो उन्होंने क्या बोला था कि हम लोगों को बुद्धिज़्म भारत से मिला। बुद्धिज़्म का घर तो भारत है। हम लोगों को बुद्धिज़्म भारत से मिला, अब जापान से बुद्धिज़्म भारत में वापस भी जाना चाहिए बोल करके उन्होंने ऐसा बोला था। बुद्धिज़्म का घर तो भारत है। तो इस भविष्यवाणी को निचिरेन गुरुजी का इस भविष्यवाणी को पूरा करने के लिए हमारा फोटो में जो है ना मोस्ट वेनरेबल निचिदात्सु फिजी गुरुजी, तो उन्होंने 1931-32 साल में भारत में आया। भारत में आकर के यहाँ पर आकर के नामो मेहो रेंगे क्यों ये मंत्र है ना, मंत्र का उच्चारण करके लेक में बजा करके परिक्रमा करता था। तो उस टाइम में फिर उनका जुगल किशोर बिरला के साथ में मुलाकात हो गया। तो जुगल किशोर बिरला और कोलकाता का मेयर का सहायता की वजह से ये मंदिर बन गया। तो ये जो निचिरेन गुरुजी का बुद्धिज़्म को जापान से वापस भारत लाने का काम में ये सबसे पहला मंदिर ये है। तो अब इसका साथ में अभी भारत में शायद अंदाजी 8-9 मंदिर हो गया भारत का अलग अलग जगह में। নামো ম্যোহ রেঙ্গে ক্য, এই লোটাস ফ্লাওয়ার সূত্রটিকে ইংরেজিতে অনুবাদ করলে হয় আই টেক রিফিউজ ইন দ্য ওয়ান্ডারফুল ল অফ দ্য লোটাস ফ্লাওয়ার সূত্রা। অর্থাৎ আমি লোটাস ফ্লাওয়ার সূত্রের অভাবনীয় শিক্ষায় নিজেকে আশ্রিত, দীক্ষিত করি। এই লোটাস ফ্লাওয়ার সূত্র বুদ্ধদেব নিজের জীবনের শেষের দিকে তার শিষ্যদের শিখিয়েছিলেন, আর সেই শিষ্যদের মধ্যেই একজন নিচিরেন গুরুজি। এই সূত্রের শিক্ষার ওপর ভিত্তি করেই তিনি বিশ্ব শান্তির উপলক্ষে এই মন্দিরটি তখনকার কলকাতার ইন্ডাস্ট্রিয়ালিস্ট যুগল কিশোর বিরলার সহযোগিতায় প্রতিষ্ঠা করেন। প্রত্যহ 2 বার সকালে এবং বিকেলে আরতি, মেডিটেশন সহ বুদ্ধ পূর্ণিমাও এখানে পালিত হয় এবং জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে কলকাতার বহু মানুষজনের সমাগম এখানে হয় এবং তারা বুদ্ধিজমের শিক্ষা লাভ করেন। চলুন এবার ঢাকুরিয়া থেকে আপনাদের নিয়ে যাই উত্তর কলকাতার বরানগরে, গঙ্গার পাড়ে থাকা সম্পূর্ণ কাঁচের তৈরি একটি মন্দিরে। বেলুড় মঠের ঠিক বিপরীতে
গঙ্গার এপারে থাকা প্রশস্ত মন্দিরটির প্রতিষ্ঠাতা হলেন স্বামী সত্যানন্দ দেব। শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের শিষ্য স্বামী অভেদানন্দের সুযোগ্য শিষ্য হলেন স্বামী সত্যানন্দ, যিনি ভক্তদের কাছে শ্রী ঠাকুর নামে পরিচিত। তার এইরকম একটি মন্দির প্রতিষ্ঠা করার প্রথম ভাবনা আসে সেকালের পণ্ডিত এবং রামকৃষ্ণদেবের শিষ্য কেশবচন্দ্র সেনের একটি মন্তব্যে। শ্রী শ্রী রামকৃষ্ণদেবের শারীরিক অসুস্থতার সময় তিনি বলেছিলেন যে এই রকম পবিত্র শরীরকে কাঁচের ঘরে রাখা দরকার, এবং তবে থেকেই এই মন্দির স্থাপনের বীজ শ্রী ঠাকুরের মনে রোপিত হয়। 1962 সালে বরানগরে হিন্দুস্তান সেফটি গ্লাস ফ্যাক্টরির মালিক দেবানন্দ আগরওয়াল অসুস্থ হন এবং সমস্ত চিকিৎসকেরা অকেজো হয়ে পড়লে তার স্ত্রী শকুন্তলা দেবী শ্রী ঠাকুরের কাছে যান স্বামীর আরোগ্য কামনার আশা নিয়ে। এরপর শ্রী ঠাকুর তাকে তার আশ্রমের নিত্য পূজিত গোপালজির চরণ তুলসী, চরণামৃত এবং হোমের বিভূতি বাড়িতে নিয়ে যাওয়ার সাথে সাথে ভগবানের কাছে কাতর প্রার্থনা করার উপদেশ দেন এবং অবশেষে আগরওয়ালজি সুস্থ হয়ে ওঠেন। পরে তিনি সস্ত্রীক শ্রী ঠাকুরের কাছে দীক্ষাও নেন। দক্ষিণাস্বরূপ আগরওয়ালজি শ্রী ঠাকুরকে কিছু দিতে চাইলে তিনি নিজের সেই সুপ্ত বাসনার কথা প্রকাশ করেন এবং আগরওয়ালজি অত্যন্ত আনন্দের সাথে এই আদেশ পালনে ব্রতী হন এবং নিজের ফ্যাক্টরির আনব্রেকেবল গ্লাস দ্বারা এই কাঁচের মন্দিরটি নির্মাণ করেন। 1967 সালের 13ই মার্চ শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের আবির্ভাব তিথিতে এই মন্দিরটির প্রতিষ্ঠা হয়। এই মন্দিরে জয়নগর থেকে আনা শ্বেত পাথর দিয়ে বানানো শ্রী শ্রী রামকৃষ্ণদেব এবং সারদা মায়ের মূর্তি রয়েছে এবং একটি স্বামী বিবেকানন্দেরও মূর্তি আছে, যেটা প্রথমে ছিল একটি শিব মূর্তি, যা শ্রী ঠাকুর তার ভগ্নী সত্যবতীর কাছে পেয়েছিলেন এবং সেটিকে তিনি পরে পাগড়ি পরিয়ে গৈরিক ধুতি পাঞ্জাবি পরিয়ে শিবস্বরূপ বিবেকানন্দের মূর্তির রূপ দিয়েছিলেন। বেশ, চলুন এবার উত্তর কলকাতা থেকে আপনাদের নিয়ে যাওয়া যাক একটু দক্ষিণের দিকে, বেহালা শখের বাজারের কাছে। এইখানে যে জায়গাটির কথা আমি বলতে চলেছি তার সাথে কলকাতার ইতিহাস বা বলা বাহুল্য কলকাতার জন্ম অনেকটা ওতপ্রোতভাবে জড়িত। হ্যাঁ, ঠিকই, আমি এখানে কথা বলছি সাবর্ণ সংগ্রহশালার। কলকাতার বহু পুরনো বনেদি পরিবারের মধ্যে অন্যতম পরিবার সাবর্ণ রায়চৌধুরী পরিবারের স্বউদ্যোগে প্রতিষ্ঠিত হয় এই সংগ্রহশালা। সত্যের উন্মোচনে এবং সঠিক ইতিহাসকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার প্রচেষ্টায় তৈরি হয় এই সংগ্রহশালা। কিন্তু এই সংগ্রহশালা কলকাতার বুকে জন্ম নেওয়ার সাথে কলকাতার জন্ম হওয়ার সংযোগ ঠিক কোথায়? আসুন এই প্রশ্নের উত্তর আমরা জেনে নিই এই পরিবারেরই সদস্য শ্রী দেবর্ষী রায়চৌধুরী বাবুর কাছে। সাবর্ণ গোত্র এবং 1608 সালে যখন জাহাঙ্গীরের কাছ থেকে যখন লক্ষ্মীকান্ত গঙ্গোপাধ্যায় 8খানা পরগনা নিষ্কর জায়গির পেলেন, তার সঙ্গে পেলেন রায় চৌধুরী উপাধি। তো সেই থেকে লক্ষ্মীকান্ত এবং তার পরবর্তী পুরুষদের বা পরিবারের নাম হলো সাবর্ণ গোত্রীয় রায়চৌধুরী উপাধিধারী যে পরিবার, তারাই হলো সাবর্ণ রায়চৌধুরী পরিবার। অর্থাৎ আমাদের পরিবারের নাম হলো সাবর্ণ রায়চৌধুরী। আর আমরা 2001 সালেতে আমরা প্রথমেতে কলকাতা হাইকোর্টেতে আমরা সমস্ত তথ্য প্রমাণ নিয়ে আমরা গিয়ে যাই যে কলকাতার কি সত্যি কোনো জন্মদিন আছে, যোগচান্নক কি কলকাতার প্রতিষ্ঠাতা। তো সেইটা নিয়ে নিমাই সাধন বসুর নেতৃত্বে 5 জন ইতিহাসবিদদের নিয়ে কমিশন গঠন করে দেন হাইকোর্ট এবং তারপর 16ই মে 2003 সালে হাইকোর্ট রায় দেয় যে 24শে আগস্ট কলকাতার জন্মদিন নয়, যোগচান্নকও কলকাতার প্রতিষ্ঠাতা নয়। এবং আমরা যেটা প্রমাণ করেছি যে বোথ লিটারারি এবং আর্কিওলজিক্যাল এভিডেন্স বলছে যে এই জায়গায় কলকাতা বা তার আশেপাশের অঞ্চলের সিভিলাইজেশন, আরবান সিভিলাইজেশন প্রায় 2000 বছর পুরনো। সুঙ্গা পিরিয়ড থেকে সেখানে পাওয়া যাচ্ছে এবং এখানে লিটারারি এভিডেন্স প্রথম মহাভারত থেকে পাওয়া যাচ্ছে, তারপর সংযুক্ত নিকায়তে পাওয়া যাচ্ছে, তারপরেতে কালিদাস রঘুবংশমে পাওয়া যাচ্ছে, ওদিকে টলেমি জিওগ্রাফিয়া রয়েছে, পেরিপলস অফ দ্য এরিনেথিয়ান সিতে রয়েছে, গাঙ্গে উপত্যকার সেখানে এখান থেকে কত রোমান শিপস এখান থেকে ব্যবসা বাণিজ্য করছে, সমস্ত কিছু দেখানো রয়েছে। এবং আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া চন্দ্রকেতুগড়, বেথুন কলেজ এবং ক্লাইভ হাউস থেকে যে খনন কার্যগুলো চালিয়েছে, যেখানে 7খানা স্তর পাওয়া গেছে, একদম পুরো দুটো পিরিয়ডই মিলে যাচ্ছে যে সুঙ্গা পিরিয়ড। তো অর্থাৎ বোথ আর্কিওলজিক্যাল এবং লিটারারি এভিডেন্সে এটা প্রমাণিত যে কলকাতা 330 বছর নয় 2000 বছর পুরনো এবং এই শহর ব্রিটিশদের হাতে তৈরি নয়। এবং যেটা দেখানোর চেষ্টা করা হয়েছিল, পড়ানো হয়েছিল যে কলকাতা ব্রিটিশদের হাতে তৈরি। মজার ব্যাপার হলো যে সময় আমরা জায়গিরদার অর্থাৎ 1608 থেকে 1757 সাল পর্যন্ত এই 150 বছর এখানেতে 1000 ইউরোপীয় বসবাস করছে, যাদের মধ্যে অধিকাংশ হচ্ছে আর্মেনিয়ান, পর্তুগিজ এবং ডাচ।
এবং সেখানে আর্মেনিয়ান চার্চ তৈরি হয়ে গেছে। আর্মেনিয়ান চার্চ সেখানেই তৈরি হয় যেখানে 40টা আর্মেনীয় পরিবার বসবাস করছে, এবং 1630 সালে রেজা বিবির কবর রয়েছে সেখানেতে। জোপচানক তখনও জন্মায়নি। তো ব্রিটিশ ওয়ার দ্য ফোর্থ ইউরোপিয়ান কমিউনিটি টু কাম হিয়ার, কিন্তু ব্রিটিশ এবং তাদের দালাল যে সমস্ত কলকাতার পরিবাররা তাদের সঙ্গে ব্যবসা বাণিজ্য করেছে, সিরাজকে হত্যা করার পেছনে মূল ষড়যন্ত্রী যারা ছিল, তারা এই ব্রিটিশ হিস্ট্রিটাকে আমাদের সামনে প্রোপাগেট করেছে যে কলকাতা ব্রিটিশদের হাতে সৃষ্টি, বাঙালিদের কোনো অবদান নেই। তো এই যে একটা ভুল ভ্রান্ত ইতিহাস কলকাতার ইতিহাসকে 1757-এর পর থেকে তৈরি করা হয়েছিল, তো সেটাই আমরা মাননীয় হাইকোর্টের কাছে নিয়ে যাই, এবং সেখানেতে 16ই মে 2003 সালেতে হাইকোর্ট রায় দেয় যে 24 আগস্ট কলকাতার জন্মদিন নয়, জোপচানকও কলকাতার প্রতিষ্ঠাতা নয়। তো আমরা এই রায় হওয়ার পর আমরা যখন জয়লাভ করলাম, মানুষের সামনে সত্যি ইতিহাসটা নিয়ে এলাম, তারপর আমরা করলাম যে ইতিহাসটাকে এবার আমরা প্রিজার্ভ করতে চাই। তো সেটা করতে গেলে একটা সংগ্রহশালা করতে হবে। তো সেই জন্য আমরা আমাদের এই অন্দরমহলেতেই আমরা যতখানি স্পেস পেয়েছি সে তার মধ্যেই সংগ্রহশালা তৈরি করেছি, এবং 2005 সালে এটা আমরা 5ই জুন আমরা এটাকে শুরু করি। এছাড়া এই পরিবার প্রতি বছর 4 দিনব্যাপী একটি আন্তর্জাতিক ঐতিহাসিক উৎসবও পালন করে, যেখানে বাংলা তথা ভারতের বহু অজানা ইতিহাসের প্রদর্শনী হয়। এই প্রদর্শনীরই আরেকটি বিভাগ হলো রেট্রোস্পেক্টিভ সেকশন, যেখানে কিছু বিশিষ্ট বাঙালির জীবনের অন্য কিছু অজানা দিক, অজানা ইতিহাসকে তুলে ধরা হয়। এখনও অবধি রবি ঘোষ, ভানু বন্দ্যোপাধ্যায়, শ্যামল মিত্র, হেমন্ত মুখোপাধ্যায়, প্যারীচাঁদ মিত্র, জটিলেশ্বর মুখোপাধ্যায় ইত্যাদি বহু গুণীজনদের এই রেট্রোস্পেক্টিভ সেকশনে প্রদর্শন করা হয়েছে। এই ধরনের ক্রিয়াকলাপের মধ্যে দিয়েই সাবর্ণ রায়চৌধুরী পরিবার তথা সাবর্ণ সংগ্রহশালা ইতিহাসকে আগলে রাখার কাজ করে যাচ্ছে। হিস্ট্রি মাস্ট বি প্রিজার্ভড অ্যান্ড হিস্ট্রি স্টার্টস ফ্রম ইয়োর ওন হাউস। অন্য জায়গার ইতিহাস কি তারা রেখেছে, কি রয়েছে, তার থেকেও আমার বাড়ির ইতিহাসটাকে আগে বাঁচাতে হবে আমাকে। আমার পিতামহ, আমার প্রপিতামহ কারা ছিলেন, তাদের কি কর্মকাণ্ড, প্রত্যেকের তো কিছু না কিছু কর্মকাণ্ড রয়েছে। সেই কর্মকাণ্ডগুলো যদি আমরা চর্চা করি, আমরা কত নতুন ইতিহাস মানুষকে জানাতে পারবো সেটা আমরা জানি না। তো আমরা চাই যে এইটা সবাই করুক। সংগ্রহশালায় যারাই আসে সারা বছর ধরে আমরা সবাইয়ের কাছে আমরা এটাই তাদের বলতে চাই, সত্য ইতিহাস সামনে আসুক, আর ইতিহাসকে বাঁচানোর যে একটা লড়াই করে যেতে হচ্ছে আমাদের, সেইতে সবাই মিলে সামিল হওয়া। বেহালার শখের বাজার থেকে এবার পাড়ি দেওয়া যাক কলকাতার দূর দূরান্তের একটি প্রান্তে, মেটিয়াব্রুজে। এই মেটিয়াব্রুজে লুকিয়ে আছে ভারতীয় মোগল সাম্রাজ্যের কিছু উল্লেখযোগ্য নিদর্শন। সিপ্তানাবাদ ইমামবাড়া। 1864 সালে লখনৌয়ের নবাব ওয়াজিদ আলী শাহ যখন ইংরেজদের হাতে গ্রেপ্তার হয়ে কলকাতায় আসেন, তখন তিনি এখানে লখনৌয়ের বড় ইমামবাড়ার একটি প্রতিলিপি ছোট ব্যাপ্তিতে তৈরি করতে তৎপর হন, এবং তারই নিদর্শন এই ইমামবাড়া। ये बादशाह जब आया, अंग्रेज उनको अरेस्ट करके यहाँ लाया, तो ये पूरा जंगल था। बादशाह एक धार्मिक आदमी थे और शिया मुसलमान थे, इमाम हुसैन को बहुत मानते थे। उनका हुआ कि यहाँ जब रहना है हमको, तो एक इमामबाड़ा बनाया जाए। एक इमामबाड़ा, एक मस्जिद, एक बेरियल ग्राउंड उन्होंने बनाया था। और उनका जो अपना महल था, थोड़ा सा दूर में महल था उनका, वो अंग्रेजों ने उस टाइम में तोड़ दिया, तोड़कर ऑक्शन कर दिया, उसको बेच दिया। उनका महल नहीं बचा। ये धार्मिक जगह है, इमामबाड़ा है यहाँ पर, तो इसको ये बच गया, ये नहीं, और मस्जिद बच गया उनका। ওয়াজিদ আলী শাহের শিল্প সংস্কৃতির প্রতি ভালোবাসার দরুন কলকাতায় ঠুমরি, কথক ইত্যাদির প্রচলন ঘটে। এছাড়া তার খাদ্যরসিক স্বভাবের জন্য এখানে থাকাকালীন মাংস, আলু এবং অন্যান্য মশলার প্রয়োগে এক নতুন বিরিয়ানির উপকরণেরও উদ্ভব হয়, যা আজও কলকাতায় খুবই বিখ্যাত। वाजिद अली शाह आने के बाद उसको पूरा लखनऊ की तरह उन्होंने बना दिया। उनके जो मानता था जो लोग लखनऊ में, जो हिंदू मुसलमान जो भी था, जब अरेस्ट होकर यहाँ आए तो उनको लेकर के वो हिंदू लोग भी यहाँ आ गए थे। अभी हिंदू लोग हैं यहाँ पर, उनके जो मानने वाले थे लखनऊ से आए हैं। वो लोग पान का दुकान है यहाँ पर, 10 मिनट के बाद पान बेचते हैं। वो लोग नहीं रह गए लखनऊ और नहीं गए, बोले बादशाह यहाँ पर ही है तो हम लोग नहीं रहेंगे। और उसके बाद जो खाना, बिरयानी, जो वहाँ होता था, वो सब मटियाबुज उन्होंने बना दिया था। तो छोटा मिनी लखनऊ इसको बोला जाता था, मटियाबुज।
এই ইমামবাড়ায় নবাব ওয়াজিদ আলী শাহের পূর্ব প্রজন্ম এবং পরবর্তী প্রজন্মের স্মারক ও সমাধিও রয়েছে। মহরমের প্রসেশন সহ হজরত মোহাম্মদের জন্মদিনও এখানে খুবই জাঁকজমক করে পালন করা হয়। 13 रजब का महीना होता है, उर्दू एक महीना होता है रजब का महीना। उस दिन हजरत अली पैदा हुए जो हजरत मोहम्मद के दामाद थे, इमाम हसन के वालिद थे। उनका बर्थडे यहाँ मनाया था बहुत धूमधाम से। ওয়াজিদ আলী শাহের বহু নিদর্শন ইংরেজরা ধ্বংস করে দিলেও এই ইমামবাড়া তার স্মৃতি সংক্রান্ত ইতিহাসের কিছু কণাকে আজও উজ্জীবিত করে রেখেছে। বেশ, তাহলে আজকের যাত্রা আপনাদের সাথে এত দূরই। আবার হয়তো কোনো একদিন আমরা সবাই এভাবেই বেরিয়ে পড়ব কিছু নতুন জায়গা, নতুন গল্পের খোঁজে।